এই পর্বে আমরা গার্ডিয়ান থেকে একটা আর্টিকেলের খণ্ডাংশ আপনাদেরকে ব্যাখ্যা করব, অর্থ বাক্য বিশ্লেষণ হতে শুরু করে সব কিছু দেখাবো এই আয়োজনটাতে দুইটা খণ্ডাংশ নিয়ে। তাহলে চলেন দেরি না করে শুরু করি। একটা কথা আপনাদেরকে বলে রাখি আমি আমার লক্ষ্যে যাওয়ার আগে, সেটা হচ্ছে আপনারা যারা আমাদের এই আয়োজনগুলো দেখেন বা আমাদের কন্টেন্টগুলো দেখেন, যদি আপনার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার আয়োজনটা ভালো লাগছে। আপনারা কমেন্ট করলে আমরা অনেক বেশি ইন্সপায়ার্ড হই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কেউ যদি নতুন হয়ে থাকেন আমাদের পেজে, আমাদের ইউটিউবে নতুন হলে সাবস্ক্রাইব করতে হবে, পেজে নতুন হলে ফলো দিতে হবে পেজে, তাহলে আমাদের আয়োজনগুলো প্রতিদিন আপনারা পেয়ে যাবেন। আমরা এখানে একটা চাইল্ড অ্যাডপশন নিয়ে চায়নার একটা নীতি হয়েছে, এই নীতিটার যে বলা আছে এই নীতিটার সম্পর্কে এখানে ইনিশিয়ালি যেই দুইটা বড় বাক্য দেয়া আছে, এই বড় দুইটা বাক্য আমরা এখন বিশ্লেষণ করব। আমাদের মূল টার্গেট হবে যে নিউজ পেপারের বাক্যগুলো আসলে কিভাবে লিখে এই ব্যাপারটা ভালো করে ব্যাখ্যা করা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা বড় বাক্য। দেখেন এইখানে যে বাক্যটা আছে এইটা প্রায় 2.5 লাইন। আমাদের পেজে যদি আমরা লিখতে চাই, আমরা খাতায় লিখি, এটা প্রায় 5 লাইনের বেশি হয়ে যাবে। এখানে একটা বাক্য আছে যেটা প্রায় 3.5 লাইন, যেটা আমাদের পেজে লিখতে গেলে প্রায় 8-9 লাইন হয়ে যাবে। তো এত বড় বাক্য এখানে আমরা বিভিন্ন কিছু এখন ব্যাখ্যা করার চেষ্টা করব। সো উইদাউট মেকিং ইট এ ডিলে, লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস ক্লাস। ওকে, আসেন দেখেন এখানে কি বলছে, চাইনিজ গভর্নমেন্ট। দেখেন আমরা দেশটার নাম হচ্ছে চায়না, কিন্তু আমরা বলবে চায়নার সরকার, চায়নার মানুষ, তখন বলতে হবে চাইনিজ গভর্নমেন্ট, চাইনিজ পিপল, এরকম বলতে হবে। চায়না পিপল, চায়না গভর্নমেন্ট এরকমভাবে বলা যায় না। ওকে, চাইনিজ গভর্নমেন্ট ইজ এন্ডিং ইটস ইন্টারন্যাশনাল অ্যাডপশন প্রোগ্রাম। একটু খেয়াল করেন এখানে এটা কোন টেন্স, ইজ এন্ডিং। এন্ড কিন্তু ভার্ব হিসেবে ব্যবহৃত হইতে পারে। এন্ড মানে হচ্ছে সমাপ্ত হওয়া, শেষ হওয়া, সমাপ্ত করা, এরকম টাইপের। তাহলে আমরা টেন্স যখন পড়ি, টেন্সের ক্ষেত্রে কোন টেন্স, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অর্থাৎ চলমান সেন্টেন্সের ক্ষেত্রে বলি, টেন্সের ক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্ব হচ্ছে এম অথবা ইজ অথবা আর ব্যবহার করা হয়। এটা মূলত হচ্ছে সাবজেক্ট প্লুরাল নাকি সিঙ্গুলার, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় একটা, এরকমভাবে ব্যবহার করা হয়। তারপর প্লাস কি হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। আমার দেখেন চাইনিজ গভর্নমেন্ট, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইজ ব্যবহার করা হয়েছে। এই এম শুধু আই এর সাথে ব্যবহার করতে হয়, আই এম গোয়িং দেয়ার, আম টেকিং আ ডিসিশন, এরকম একটা ব্যাপার। তাহলে এখানে আর ব্যবহার কেন হয় নাই, কারণ চাইনিজ গভর্নমেন্ট সিঙ্গুলার, এই জন্য ইজ ব্যবহার করা হয়েছে। তারপরে দেখেন ভার্বের সাথে আইএনজি, দেখেন এন্ডিং ভার্বটার সাথে আইএনজি আছে, তার মানে চাইনিজ গভর্নমেন্ট ইজ এন্ডিং মানে শেষ করতে যাচ্ছে। এটাকে আমরা আরো সুন্দর করে বলতে পারি ইতি টানতে যাচ্ছে। ইতি টানা মানে হচ্ছে শেষ করা, ওই যে আমরা বলি না ইতি তোমার প্রিয় ছোট বোন, এরকম হ্যানতেন ছোট ভাই, ইতি টানতে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তারপরে আমাদেরকে কি বলছে দেখেন, যে ইটস, ইটস মানে কার, চাইনিজ গভর্নমেন্টের। আমরা বলি না ফর চাইনিজ গভর্নমেন্টের, আমরা অনেক সময় বলি যে ইটস প্যান বা ইটস আইডিয়া, ইটস আইডিয়া। ওকে, মানে এটার আইডিয়া। আমি বলি যে তার আইডিয়া বললে কি বলি, হিজ আইডিয়া, আর এটার আইডিয়া ইটস আইডিয়া। ওকে, তো এইটার বলতে কোনো অর্গানাইজেশন হইতে পারে, কোনো অথরিটি হইতে পারে, যেমন গভর্নমেন্ট একটা অথরিটি, তাহলে ইটস আইডিয়া। এখানে আপনার একটা কনফিউশন হইতে পারে, সেটা হচ্ছে আরেকটা ইটস আছে অ্যাপোস্ট্রোপিস, এটা আসলে ইট ইজ অথবা ইট হ্যাজ। এটাকে আমরা মূলত স্পিকিং এর ক্ষেত্রে কন্ট্রাকশন মানে সংকুচিত করে সংক্ষিপ্ত করে বলি ইটস। ওকে, কিন্তু এই ইটস এর সাথে ইটস এর পার্থক্য আছে, কারণ এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। ওকে, আমরা যেমন বলি হিজ পেন, মাই কার, মাই আইডিয়া, হ্যাঁ, তারপর হচ্ছে হার পেন, হার আইডিয়া, হার সাজেশন, এই যে হিজ, হার, মাই, হ্যাঁ, এগুলা দেয়ার, এগুলা ইউর আইডিয়া, ইউর কার, ইউর ফ্যান, এরকম এগুলো সব কি পজিটিভ অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে এই ইটস হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। ওকে, এবার আমরা দেখেন খেয়াল করেন তারপরে কি বলছে, ইটস ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল মানে কি, আন্তর্জাতিক। অ্যাডপশন, অ্যাডপশন মানে হচ্ছে বাচ্চা যে দত্তক নেয় সেটাকে বলা হয় অ্যাডপশন। এখানে একটা কনফিউশন হইতে পারে, এটা মূলত আসছে অ্যাডপশন শব্দটা কোথা থেকে, অ্যাডপ শব্দ। অ্যাডপ হচ্ছে ভার্ব মানে বাচ্চা দত্তক নেওয়া, বাচ্চা গ্রহণ করা, অথবা কোনো উপায় যদি অবলম্বন করেন আপনি, যে এই উপায়টা আপনি অবলম্বন করছেন, কোনো কৃষিকাজের ক্ষেত্রে যদি কোনো যন্ত্রপাতি বা মেশিনারি অথবা টেকনোলজি আপনি গ্রহণ করছেন, এই গ্রহণ করাটাকে বলা হয় অ্যাডপ্ট করা। ওকে,
তাহলে এটার নাউন হিসাবে এটা অ্যাডাপশন ব্যবহার করা হয়েছে। এই অ্যাডপের সাথে আরো দুইটা কিন্তু আপনার শব্দ একই রকম আছে প্রায়। একটা হচ্ছে অ্যাডেপ্ট, ADEPT, অ্যাডেপ্ট। অ্যাডেপ্ট মানে হচ্ছে দক্ষ। আর আরেকটা ভোকেব আছে হচ্ছে অ্যাডাপ্ট, অ্যাডাপ্ট, ADAPT, অ্যাডাপ্ট। অ্যাডাপ্ট মানে হচ্ছে আপনার খাপ খাওয়ানো, অর্থাৎ আপনি নতুন কোনো জায়গায় গেছেন, ওইখানে আপনার একটু অ্যাডাপ্ট করতে কষ্ট হচ্ছে, মানে আপনার মানায় নিতে, খাপ খাওয়াইতে কষ্ট হচ্ছে। সো ডোন্ট গেট কনফিউজড, ওকে। সো প্রোগ্রাম, তাহলে এখানে কি বলতেছে, চাইনিজ সরকার কন্টিনিউয়াস টেন্সে বলছে ইজ এন্ডিং, ইতি টানতেছে, ইটস ইন্টারন্যাশনাল অ্যাডপশন প্রোগ্রাম, এটার দত্তক প্রোগ্রাম বা আয়োজন, আমরা প্রোগ্রামে বলি দত্তক, আন্তর্জাতিক দত্তক প্রোগ্রামটা ইতি টানতে যাচ্ছে, ইটি টানতে যাচ্ছে বা ইটি টানতেছে, এরকম একটা ব্যাপার। অর্থাৎ এখন আর আন্তর্জাতিকভাবে দত্তক নেওয়া যাবে না, এটার কথা বলছে, ওকে। এন্ড দ্য ইউএস ইজ সিকিং, আবার দেখেন কোন টেন্স হয়েছে, কন্টিনিউয়াস, বলছিলাম অ্যামিজার। সিক শব্দটা SEEK, সিক, এই সিক মানে হচ্ছে আপনার খোঁজা, চাওয়া। আম সিকিং সামথিং ফ্রম হিম, আমি তার কাছে কিছু একটা চাইতেছি, এরকম ব্যাপারটা এই সিক, ওকে। এই সিক ভার্ভটার আপনার 2 নম্বর এবং 3 নম্বর ফর্ম ধরা হয় হচ্ছে শর্ট সিক। অর্থাৎ আমরা জানি একটা ভার্বের কয়টা ফর্ম থাকে, 3টা, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে ভার্বের 1, V1, V2, V3 আমরা বলি এভাবে। তো তাহলে শর্ট ধরা হয় এটার। তাহলে কি কি খুঁজতেছে, কি চাইতেছে, আপনার ইজ সিকিং ক্লেরিফিকেশন, মানে আপনার ক্লিয়ার করতে বলতেছে, ক্লেরিফাই করতে বলতেছে, ক্লেরিফাই, একটু খেয়াল করেন, ক্লেরিফাই, এই ভার্ভ, ক্লেরিফাই মানে হচ্ছে ব্যাখ্যা চাওয়া। এই তুমি তো এটা কোনো ক্লেরিফিকেশন দিলা না, মানে তুমি এটার কোনো ব্যাখ্যা তো দিলা না আমার কাছে, এরকম একটা ব্যাপার। তাহলে আপনার এটা নাউন আকারে লিখছে, সিকিং ক্লেরিফিকেশন, ব্যাখ্যা চাইতেছে, হ্যাঁ, অন, কিসের উপর ব্যাখ্যা চাইতেছে, কোন বিষয়ের উপর ব্যাখ্যা দিতেছে। ধরেন আপনাকে বললাম আপনি কোনো একটা তদন্ত করছেন, আমি বললাম যে তুমি যে তদন্ত করলা এটার উপরে তো কোনো ব্যাখ্যা দিলা না, আমি এটার উপরে ব্যাখ্যা চাই, হ্যাঁ, এই উপরে ব্যাখ্যা মানে এটার ব্যাখ্যা চান, এরকম একটা অন। তারপর কি ব্যবহার করছে দেখেন, এখানে একটা সেন্টেন্স, পুরো একটা সেন্টেন্স, পরে হাউ নামে যে কনজাংশন আছে এটার পরে আবার সেন্টেন্স, আরেকটা সেন্টেন্স ব্যবহার করছে। এভাবে কিন্তু আমরা ব্যবহার করি, কিভাবে, ফর এক্সাম্পল আমরা এভাবে ব্যবহার করতে পারি, হি ইজ, এক বাক্যের ভিতরে আরো বাক্য নিয়ে আসা, হি ইজ গোয়িং টু ইমপ্লিমেন্ট দ্য প্ল্যান, সে প্ল্যানটা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে, হুইচ ওয়াজ টেকেন বাই দ্য অথরিটি। এই যে আমি বাক্যটা তৈরি করলাম, দেখেন আমার এখানে একটা বাক্য আছে, হি ইজ গোয়িং টু ইমপ্লিমেন্ট দ্য প্ল্যান, সেই পরিকল্পনাটা বাস্তবায়ন করতে যাচ্ছে। হুইচ মানে পরিকল্পনা ব্যাপারে বলা হয়েছে, হুইচ ওয়াজ টেকেন, যেটা নেওয়া হয়েছে, টেকেন আইএনজি হবে না, সরি প্যাসিভ ভয়েসে হবে, সাবকনশাস মাইন্ডে ভুল হয়েছে, টেকেন যেটা নেওয়া হয়েছে প্যাসিভ ভয়েসে, বাই দ্য অথরিটি কর্তৃপক্ষ দ্বারা নেওয়া হয়েছে। দেখেন এই হুইচ দ্বারা আমি আরেকটা বাক্য লিখছি। এরকম বড় বড় বাক্য তৈরি কিন্তু আমরা এই পত্রিকা থেকে বিভিন্নভাবে শিখতে পারি। আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর খুবই স্পেশাল কোর্স আছে। আমরা জানি যে ফ্রি হ্যান্ড রাইটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে আপনার প্র্যাকটিস করা। তো আমাদের ক্লাসগুলোতে আমরা নতুন যে ব্যাচগুলো আসতেছে এগুলোতে আমরা একটু পরিবর্তন আনছি, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিসের ব্যবস্থা রাখা। এটা সম্পর্কে এই ক্লাসটার শেষের দিকে বলবো, এই ক্লাসটা পর্যন্ত ওয়েট করতে হবে। এই 2টা বাক্য ব্যাখ্যা করার পর এই শেষের দিকে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স, এবং যাদের টার্গেট BCS আছে ইংলিশের 2 সময় ভালো করার জন্য, সেটার আলাদা একটা কোর্স আছে। সো এই 2টা কোর্স সম্পর্কে বিস্তারিত বলবো আপনারা, সো সেই পর্যন্ত একটু ওয়েট করবেন। সো আমরা একটু ব্যাখ্যাটায় আসি। সো এখানে দেখেন আরেকটা বাক্য কিন্তু কি দ্বারা আনছে, হাউ দ্বারা। আমরা যে WH ওয়ার্ডগুলা বলি, যেমন হুইচ, ওয়েন, হোয়াট, এগুলা কিন্তু প্রশ্ন করা ছাড়াও কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়। আমাদের এভাবে এগুলার জন্য কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ক্লাস আছে, যেমন কোয়েশ্চেন করার জন্য একটা ক্লাস, আবার এগুলো যে কনজাংশন হিসেবে ব্যবহার করে বড় বাক্য তৈরি করা যায় এগুলোর জন্য আবার আলাদা ক্লাস আছে। দেখেন হাউ দ্য, এবং সবগুলো ক্লাস আমি নিজে নিচ্ছি। সো ডোন্ট গেট কনফিউজড অর ডোন্ট গেট হেজিটেটেড টু এডমিট ইন আওয়ার কোর্স, ওকে। দ্য ডিসিশন উইল এফেক্ট, আচ্ছা ইউএসএ কি করতেছে, সিকিং ক্লেরিফিকেশন, তারা ব্যাখ্যা চাইতেছে,
কিসের উপরে ব্যাখ্যা? হাউ, কিভাবে, দ্য ডিসিশন, এই সিদ্ধান্তটা, উইল এফেক্ট, এফেক্ট মানে হচ্ছে প্রভাবিত করবে, এই এফেক্ট কিন্তু ভার্ব, আরেকটা আছে ইফেক্ট, ইফেক্ট হচ্ছে নাউন, সেটা হচ্ছে প্রভাব, কিভাবে প্রভাবিত করবে, ফিউচার টেন্স, তাই না? ফিউচার ইনডিফিনিট টেন্সের কাজ কি? উইল, আগে শ্যাল ব্যবহার করতো, এখন আর শ্যালের ব্যবহার নাই বললেই চলে, প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম, এফেক্ট ভার্বরা 1 নাম্বার ফর্ম ব্যবহার করছে। ওকে, তাহলে উইল এফেক্ট হান্ড্রেডস অফ আমেরিকান ফ্যামিলিজ, হান্ড্রেডস, হান্ড্রেডস দ্বারা শত শত বোঝানো হয়, শত শত, আমরা বলি থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার জনগণ, মিলিয়নস অফ পিপল, লক্ষ লক্ষ জনগণ, এই যে লক্ষ লক্ষ, হাজার হাজার, শত শত, এগুলা বোঝানোর জন্য এভাবে বলা হয়। হান্ড্রেডস অফ ইউএস ফ্যামিলি, শত শত আমেরিকান পরিবার, উইথ পেন্ডিং অ্যাপ্লিকেশন, যারা আপনার যেই ফ্যামিলিগুলার অ্যাপ্লিকেশন পেন্ডিং অবস্থায় আছে, অর্থাৎ এখনো মানে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হয় নাই এমন অবস্থায় আছে, সেই ফ্যামিলিগুলার উপরে কেমন প্রভাব ফেলবে সেইটা খুঁজতেছে, সেটার ব্যাখ্যা চাইতেছে, এইটা আপনাকে বলছে। অর্থাৎ চায়না থেকে আর কেউ বাচ্চা অ্যাডপশন নিতে পারবে না। এটার হয়তো একটা কারণ থাকতে পারে, সেটা হচ্ছে আপনি দেখবেন আমেরিকাতে আপনার প্রচুর পরিমাণে চাইনিজরা, আমেরিকার বড় বড় টপ কোম্পানির বেশিরভাগ লোক চাইনিজ বংশভূত কোনো না কোনোভাবে, অথবা বাচ্চা অ্যাডপশন নিয়ে বড় হয়েছে, এখনকার আমেরিকান নাগরিক, ফুল ফ্লেজে আমেরিকান নাগরিক। হ্যাঁ, চায়নার অসংখ্য লোক আমেরিকান নাগরিক। ওকে, তারা ছোটবেলা থেকে দত্তক নিয়েছে, কেউ কেউ আবার বাপ মা সবাই আমেরিকা পাড়ি জমাইছে, এরকম হয়েছে। এই জন্য হয়তো বা এই ডিসিশনটা হইতে পারে যে তোমরা আর কেউ আমাদের দেশ থেকে বাচ্চা দত্তক নিতে পারবা না, ওই ডিসিশন আপনাদের নেওয়া হয়েছে। তাহলে এখানে আমরা বেশ কিছু জিনিস শিখলাম, ক্ল্যারিফিকেশনের ভার্ব কি শিখলাম, সিকের ভার্বের পাস্ট ফর্ম কি শিখলাম, একটা টেন্স শিখলাম, কন্টিনিউয়াস টেন্স কিভাবে করা হয়, অ্যাডপশন এর ভার্ব শিখলাম, এটার সাথে আরো কি কি রিলেটেড আছে সেটা শিখলাম, এফেক্ট শিখলাম, হান্ড্রেডস, থাউজেন্ডস, মিলিয়নস, এগুলো শিখলাম। আমরা এবার দ্বিতীয় বাক্যতে যাব। ওকে, দ্বিতীয় বাক্যতে যাব, এবং এই বাক্য পরে আমাদের দুইটা ফ্রি হ্যান্ড রাইটিং এর কোর্স শুরু হইতেছে দুই টাইমে, মানে দুইটা সময়, আর একটা আপনার বিসিএস এর 200 মার্ক। একেবারে কথা দিচ্ছি, এই আমাদের ডিরেকশন ফলো করে আমরা যে প্র্যাকটিসগুলো দিব, আমরা যে এক্সামগুলো নিব, যে ক্লাসে যে প্র্যাকটিসগুলো করাবো, এগুলো যদি ফলো করেন, আপনি অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিংয়ে খুব প্রো লেভেলের হইতে পারবেন, এবং এই পত্রিকার মতন করে আপনি লিখতে পারবেন, এই গ্যারান্টিটা আমরা দিচ্ছি, মানে আমি নিজে দিচ্ছি, যেহেতু আমি কোর্সটা করাবো। সো এই কথাটা মাথায় রাখবেন। আর যাদের টার্গেট বিসিএস 200 মার্কের, আমি বলতেছি সর্বোচ্চ মার্ক পাওয়ার, এই 200 মার্কে সর্বোচ্চ মার্ক পাওয়ার টার্গেট দিয়ে আমরা পড়াচ্ছি। আসেন, তারপরে এট এ ডেইলি ব্রিফিং, এট কেন ব্যবহার করছে? নির্দিষ্ট একটা অনুষ্ঠান, এলাকা, এইসব বুঝাতে এট ব্যবহার করা হয়। ব্রিফিং একটা অনুষ্ঠানের মতন, সংবাদ বিজ্ঞপ্তি অথবা সংবাদ সম্মেলন, এটাকে বলা হয় আমরা ব্রিফিং। একটা ডেইলি ব্রিফিংয়ে অন টিউজডে, থার্সডে, বৃহস্পতিবারের একটা ডেইলি সংবাদ, মানে প্রতিদিনের সংবাদ সম্মেলনে এখানে অন ব্যবহার করছে। আমরা জানি বার এবং তারিখের আগে অন ব্যবহার করা হয়। অন 21 জানুয়ারি, ওকে, অন থার্সডে, অন মানডে, ওকে, এটা আমরা বেশ কয়েকটা আগের পর্বগুলোতে আমরা আলোচনা করেছি। ওকে, দেখেন মাউনিং, উনি একজন কি, তার সম্পর্কে ব্যাখ্যা দিছে। আপনি যখন কারো সম্পর্কে কোনো তথ্য দিবেন, সেটা দুইভাবে দেয়া যায়, ওই WS ওয়ার্ডগুলা দিয়ে দেয়া যায়, আরেকটা হচ্ছে আপনি তার নামের পরে দুই দিকে দুইটা কমা দিবেন। দেখেন এখানে একটা কমা, এখানে একটা কমা, এই তার নামের পরে নাম সম্পর্কে কিছু একটা বলতেছে, এই ব্যক্তিটা কে, এটা তথ্যটা দিচ্ছে। কি বলতেছে? স্পোকস পারসন, যেটাকে আমরা বলি মুখপাত্র। মুখপাত্র মানে কারোর হয়ে আপনি যখন সংবাদ বিজ্ঞপ্তি করেন, তাকে মুখপাত্র বলা হয়। ফর দ্য চাইনিজ ফরেন মিনিস্ট্রি, হ্যাঁ, সে হচ্ছে চায়নার যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এই মাউনিং হচ্ছে চায়নার বা চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। উনি সেইড বলছে, সেইড কোথা থেকে আসছে? সেই নামে ভার্ব থেকে আসছে, সেইড, অর্থাৎ 2 নাম্বার এবং 3 নাম্বার ফর্ম একই। ওকে, বেইজিং ওয়াজ নো লঙ্গার, বেইজিং ওয়াজ অ্যালাউইং, এটাও কন্টিনিউয়াস টেন্স। কোন কন্টিনিউয়াস? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি যদি নো লঙ্গারটাকে একটু আলাদা করে পরে ব্যাখ্যা করতেছি, এটাও খুব সুন্দর একটা শব্দ, এগুলো আমরা ফিক্স এক্সপ্রেশনের ভিতরে রাখছি। ওকে, একটু খেয়াল করেন, বেইজিং ওয়াজ অ্যালাউইং, বেইজিং অ্যালাউ করতেছে, অনুমতি দিতেছে, আর এখানে বলছে বেইজিং ওয়াজ নো লঙ্গার অ্যালাউইং,
মানে হচ্ছে আর অ্যালাউ করতেছে না, অনুমতি দিচ্ছে না। ওকে, আমরা বলি যে, আমি অনেক সময় বলি আম নো লঙ্গার উইথ ইউ, আমি আর তোমার সাথে নাই, নো লঙ্গার, আর দীর্ঘায়িত করতে চাই না আর কি তোমার সাথে সম্পর্কটা। ধরেন আপনি কারোর সাথে ব্রেকআপ করলেন, এখন বললেন যে সরি আই এম নো লঙ্গার উইথ ইউ, আমি আর তোমার সাথে নাই, হ্যাঁ, আম নো লঙ্গার উইথ ইউ। সেটাই বলতেছে ইন্টার কান্ট্রি, অর্থাৎ আন্তদেশীয় দুইটা দেশের মধ্যে অ্যাডাপশন, এই যে দত্তক নেওয়া, এইটার তারা আর অ্যালাউ করতেছে না। অফ চিলড্রেন ফ্রম চায়না, চায়না থেকে চিলড্রেনদের অ্যাডাপশনটা এটা তারা আর অ্যালাউ করবে না। অর্থাৎ চাইনিজদের বাচ্চা কাচ্চা তো আপনি চাইলেই নিতে পারবেন না। ধরেন আপনার বাচ্চা কাচ্চা নাই, আমেরিকানদের অসংখ্য লোক আছে যাদের বাচ্চা কাচ্চা নাই, বা অনেকেই আবার দেখা যায় চাইনিজ দত্তক নিতে চায়, এই কারণে চাইনিজরা অনেকটা ব্রিলিয়ান্ট হয় অনেকে, বা এরকম কিছু একটা, আবার অনেকের বাচ্চা কাচ্চা থাকে না, এই জন্য নিতে চায়। তো বলছে যে আপনি পারবেন না, এটা আমাদেরকে বলছে। তারপর দেখেন কি বলছে, এখন এইটার একটা এক্সেপশন আছে, কি বলছে, উইথ দ্য অনলি এক্সেপশন, অর্থাৎ তাদের নিয়মটা কি, কোনো দেশ আর আন্তদেশীয় অ্যাডাপশন নিতে পারবে না চায়না থেকে, অর্থাৎ অন্য কোনো দেশ অ্যাডাপশন নিতে পারবে না, ঠিক আছে। কিন্তু বলছে এক্সেপশন আছে, মানে ব্যতিক্রম আছে এই ডিসিশনটার। উইথ অনলি এক্সেপশন, মানে এই সিদ্ধান্তটার সাথে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এক্সেপশন। অর্থাৎ আমি সিদ্ধান্ত নিলাম যে দত্তক নেওয়া যাবে না, তবে এক্সেপশন হচ্ছে দত্তক নিতে পারবে, কোন ক্ষেত্রে নিতে পারবে এটাই বলছে। এটা লেখার স্টাইলে দেখেন, উইথ অনলি এক্সেপশন, আপনি যদি অনলিটাও বাদ দিয়ে দেন, উইথ এক্সেপশন ফর এরকম বলতে পারেন, উইথ এক্সেপশন। ডিসিশনটার সাথে কি ডিসিশন ছিল, একটা এক্সেপশনও লাগানো ছিল, এই সাথে বোঝানোর জন্য এই উইথ দ্য অনলি এক্সেপশন ফর ব্লাড রিলেটিভস, যারা ব্লাড রিলেটিভস আছে, রক্তের সম্পর্কের আত্মীয় আছেন, তারা টু অ্যাডপ্ট আ চাইল্ড অর আ স্টেপ চাইল্ড, অর্থাৎ যারা রক্তের সম্পর্কীয় আছে তারা নিতে পারবে। তার মানে হচ্ছে, ফর এক্সাম্পল আপনার ধরেন চাইনিজ একটা লোক আপনার অন্যান্য দেশে থাকে, সে হয়তো বা একটা বাচ্চা নিতে পারবে, হ্যাঁ, এরকম বলতেছে উইথ এক্সেপশন অনলি ফর ব্লাড রিলেটিভস টু অ্যাডপ্ট আ চাইল্ড অর আ স্টেপ চাইল্ড, অথবা একটা স্টেপ চাইল্ড, আমরা স্টেপ মাদার জানি, স্টেপ মাদার মানে সৎ মা, হ্যাঁ, তার স্টেপ চাইল্ড মানে সৎ সন্তান। সৎ সন্তান কাকে বলে, আপনার ফর এক্সাম্পল আপনার বাবা, আপনার মায়ের সাথে বিচ্ছেদ হয়ে গেছে অথবা মারা গেছে, আরেকজনকে বিয়ে করছে, তার ঘরে একটা বাচ্চা হয়েছে, ওকে, কারণ আপনি হচ্ছেন এই মায়ের ঘরের, তা আপনি চাইলে এইখান থেকে, যেহেতু আপনার সাথে স্টেপ চাইল্ড হিসাবে সম্পর্ক আছে, আপনি নিতে পারবেন, বা সে নিতে পারবে আপনার কাছ থেকে বাচ্চা, এরকম একটা ব্যাপার। অথবা ব্লাড রিলেটেড, ব্লাডেরও কিন্তু রিলেশন আছে আপনাদের, কারণ যেহেতু বাবা একজন। জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম, ডোন্ট গেট আদারওয়াইজ বা ডোন্ট টেক ইট আদারওয়াইজ, অন্যভাবে নিয়ে না। সো এই হচ্ছে মোটামুটি দুইটা বাক্য আমরা সম্পূর্ণভাবে ব্যাখ্যা করছি। আমরা চেষ্টা করব আমাদের এই নিউজ পেপার আয়োজনটা বিভিন্ন ভ্যারিয়েশনে বিভিন্ন সময় আপনাদেরকে অনেক কিছু শেখানোর জন্য ফ্রিভাবে। কিন্তু যারা একটা কম্প্যাক্ট প্রিপারেশন লিখতে চান, যে আমি পত্রিকার মতন লিখতে চাই, আমি খুব ভালো ফ্লুয়েন্টলি লিখতে চাই, আমি বিভিন্ন কর্পোরেটে জব করি, কিংবা আমি ইউনিভার্সিটিতে পড়ি, অথবা আমি ইউনিভার্সিটিতে পড়তে চাই, কাদের জন্য ফ্রি হ্যান্ড রাইটিং বা আইএলস দিবেন, কারা কারা, ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে এডমিশন টেস্ট দিবেন, আপনার জন্য ইংলিশ রিটেন অংশ আছে, আপনি আইএলস দিবেন, আপনি কর্পোরেটে বা কোথাও জব করেন, সরকারি জব হোক কর্পোরেটে হোক, আপনার ইংলিশ রিটেনটা খুবই দরকার। ওকে, আপনি আইএলস দিবেন বললাম, তারপরে গভর্নমেন্ট জবের পরীক্ষাগুলো দিবেন, এই সব ক্ষেত্রেই কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা আপনার দরকার। সো এই ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সের জন্য এই মাসের শেষের দিকে, এই মাস মানে হচ্ছে এখন চলতেছে সেপ্টেম্বর মাস 2024, সেপ্টেম্বর মাস 2024, দুইটা ব্যাচ আসতেছে, সন্ধ্যা 7টায় একটা ব্যাচ, রাত 9টায় একটা ব্যাচ। ওকে, এই ব্যাচের মধ্যে আমরা আপনার সপ্তাহে 3 দিন ক্লাস, 35টা ক্লাস থাকবে কমপক্ষে, এবং প্রত্যেক সপ্তাহে আপনি বাসায়, অনেক সময় কি হয়, কোর্স করতেছেন কিন্তু বাসায় যেগুলো আপনি লিখতেছেন এগুলো কারেক্ট হচ্ছে না আপনার, এবং হচ্ছে কিনা বুঝতেছেন না, এই জন্য আপনার একজন মেন্টরসের গাইডলাইন দরকার। তো সেই জন্য আপনার এই কোর্সের পাশাপাশি সপ্তাহে একদিন, রেগুলার 3 দিন ক্লাস ছাড়াও সপ্তাহে একদিন আপনি টিচারের সাথে প্র্যাকটিস করবেন, অর্থাৎ বাসায় যে প্র্যাকটিসটা করতেন এটা টিচারের সাথে আপনি অনলাইনে চ্যাট বক্সে আপনার সেন্টেন্সগুলো পাঠাতে থাকবেন আপনাদের, আমি আপনাদেরকে ফিডব্যাক দিব, সেন্টেন্সটা এভাবে না এভাবে করতে হবে, এটা এই কারণে ভুল, এটার সাথে যদি এইটা অ্যাড করেন তাহলে ঠিক আছে। তাহলে আপনার এক্সট্রা, তাহলে 3 মাসের যে কোর্সটা, এই কোর্সটার 35টা ক্লাস প্লাস 12টা এক্সট্রা ক্লাস পাচ্ছেন, তাহলে টোটাল ক্লাস সংখ্যা হয়ে যাচ্ছে কত, 47টা ক্লাস সংখ্যা হয়ে যাচ্ছে।
ওকে, সো এইটা। তাছাড়া আপনাদেরকে আমরা প্রতি সপ্তাহে, খুব মোস্ট ইম্পর্টেন্ট শুনে রাখেন, প্রতি সপ্তাহে 4টা করে এক্সাম নিব। প্রশ্ন হচ্ছে এক্সামগুলো কি নিব? ভোকাবুলারি, ফ্রেজ, ইডিয়মস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, এগুলো আমরা নিজেরা পড়া দিব আপনাদেরকে। যে আগের দিন দিলাম এই 50টা, আপনাকে পিডিএফ দিয়ে দিলাম, এই 50টা পড়তে হবে, পরদিন এতটাই আপনার এই পরীক্ষাটা দিতে হবে। সো এই পরীক্ষাগুলো, ক্লাসগুলো না করলে পানিশমেন্টের ব্যবস্থা আছে আপনাদের জন্য। ওকে, সো এই হচ্ছে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সের মোটামুটি বিস্তারিত।